আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত 4টা জায়গা আছে রাষ্ট্রে যার মধ্য দিয়ে ফ্যাসিজম তৈরি হয়েছে। তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে 72-এর মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে, যার ফলে এই মাফিয়াতন্ত্র, লুটেরা, দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে। ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে। তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে, যে দমন পীড়ন, মানবাধিকার হরণ করেছে, বিরোধী মতকে দমন করেছে, অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে। আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে, সাংস্কৃতিক ফ্যাসিজম আছে, যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে। ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা 4টা দিক বলছি, তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি। আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয়, তাহলে কিন্তু এই 4টা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে, একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যেটার বেস হচ্ছে 72। আমরা দেখছি এরপরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল, তার মূলনীতিগুলো পরিবর্তন হলো, কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে, এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকলো না। সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা, জনগণের সম্মতি ছিল কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়, যে সেই 75 পরে যে সুযোগ এসেছিল, তখনও যদি গণপরিষদের মাধ্যমে 72-এর সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম, তাহলে বাংলাদেশে আরেকটা যাত্রা আসলে শুরু হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। নাগরিক কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে, প্রধানমন্ত্রী মেয়াদ সীমা 2 টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার, সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন। আমরা মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে, এটি আসলে অব্যাহত রাখতে হবে, এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে। এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো, সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে। সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা, বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, কারণ আমরা পুরনো বন্দোবস্তের, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। মূলনীতির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে যখন গিয়েছি, আমরা মূলনীতির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মূলনীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সাংবিধানিক কাঠামো। আমরা মূলনীতি রাষ্ট্রের ভিশন, রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে, কিন্তু এই মূলনীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলে সেটাকে ওন করে। কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময় 72 থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে।
সেটা 72-এ দিয়েছে দলের মূলনীতিকেই সংবিধানের মূলনীতি, এবং 75-এর পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো, তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো, এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে। তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয়, সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয়, মূলনীতি এমন হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভিশন, প্রকৃত মূল্যবোধ, চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে। সর্বশেষ নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য, এবং আমরা আশা করব যে আমাদের মধ্যে যে ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো। তবে একটা জিনিস, যে আমরা যত প্রশ্ন উত্থাপন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি, এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলোর আসলে সম্পর্ক নেই। আমরা যাতে সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্কারের আলোচনাগুলোকে না দেখি, সংস্কারের দাবিগুলোকে না দেখি। আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা যে সময় সীমা দিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি, তবে নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি, এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আর একই সাথে সংস্কারের ঐক্যমত হয়ে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। ফলে আমরা আশা করব যে আমরা দ্রুত সময়ের মধ্যেই সেই একটা সমঝোতার মধ্যে দিয়ে এগোতে পারবো। আরেকটি বিষয় আমি বলতে চাই শেষে, যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলোচনা করে, সমঝোতা করে যদি এগোতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা বড় উদাহরণ তৈরি হবে। এখানে মঞ্জু ভাই বললেন যে ডায়ালগের কথা, পিছনে ডায়ালগের কথা, এবং এই ডায়ালগগুলোর জন্য ঐক্যমত্য কমিশন, নাগরিক কোয়ালিশন বা অনেক সিভিল সোসাইটি তারা রোল প্লে করতে পারে। কিন্তু কেন রাজনৈতিক দলগুলো নিজেরা উদ্যোগ নিয়ে, নিজেরা আলোচনা করে কেন একটা সমঝোতায় আসতে পারবে না? আমরা যদি এটা আসতে পারি, তাহলে ঐক্যমত্য কমিশন, অন্তর্বর্তী সরকার বা যে কোনো ধরনের সিভিল সোসাইটি ছাড়া যদি আমরা বসে আলোচনা আসতে পারি, এটা বাংলাদেশের জন্য বড় উদাহরণ হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট আমরা সবসময় দেখেছি, সেটা দূর হবে, এবং বাংলাদেশ যে ইউনিটিটা 24-এ আমরা তৈরি হয়েছে, সেই ঐক্যের জায়গাটা ধরে আসলে আমরা সামনের দিকে আগাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।